প্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজের আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নেব, অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে। এটি হবে আমার চতুর্থ লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা প্রথমেই জানব ডেটাবেজ রিলেশন সম্পর্কে। এর আগে তোমরা দ্বিতীয় লেকচারে রিলেশনাল ডেটাবেজ সম্পর্কে জেনে এসেছো। ডেটাবেজের বিভিন্ন টেবিলে সংরক্ষিত ডেটার ভেতরে আমরা যে সম্পর্ক স্থাপন করি সেই পদ্ধতিকেই আসলে ডেটাবেজ ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় রিলেশন। এখন এই ডেটাবেজ রিলেশন হয়ে থাকে চার প্রকারের। এই প্রকারগুলোর প্রথমটি হচ্ছে ওয়ান টু ওয়ান, দ্বিতীয়টি হচ্ছে ওয়ান টু মেনি, তৃতীয়টি হচ্ছে মেনি টু ওয়ান এবং সর্বশেষটির নাম হচ্ছে মেনি টু মেনি রিলেশন। এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এই প্রকারভেদগুলো বোঝার চেষ্টা করব। প্রথমেই আসা যাক ওয়ান টু ওয়ান রিলেশন। এই প্রকারের নাম থেকেই তোমরা সম্ভবত আন্দাজ করতে পারছো এটি কেমন হতে পারে। অর্থাৎ যখন এক টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের ঠিক আরেকটি রেকর্ডেরই সম্পর্ক থাকে, অর্থাৎ এটি আসলে গণিতে ফাংশনের অধ্যায়ে তোমরা অনেক সময় পড়ে এসেছো এক এক সম্পর্ক। এটি আসলে হুবহু একই জিনিস। এখানে দেখো, আমরা একটি ছবির মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করব। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি বক্সের ভেতরে বাম পাশে কিছু নীল বৃত্ত রয়েছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এরা বিভিন্ন ডেটা, এবং ডান পাশে কিছু সবুজ বৃত্ত রয়েছে। এখন যদি এই নীল বৃত্তগুলির সাথে আমরা সবুজ বৃত্তদেরকে কোনোভাবে সম্পর্কিত করতে যাই এবং সম্পর্কটি যদি এমন হয় যে একজনের সাথে ঠিক একজনই সম্পর্কিত, একটি ডেটার সাথে বা একটি রেকর্ডের সাথে ঠিক একটি রেকর্ডই সম্পর্কিত, তখন তাকে আমরা বলবো ওয়ান টু ওয়ান রিলেশন। আমরা একটি উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন এখানে প্রথম টেবিলে আমরা কিছু শিক্ষার্থীর ফলাফল দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় টেবিলে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য আছে। এই তথ্যের মধ্যে একটি হচ্ছে তাদের ব্যক্তিগত ফোন নাম্বার, অর্থাৎ মোবাইল ফোন নাম্বার। এখন সাধারণত একটি মানুষের ফোন নাম্বারটি একটি একক রেকর্ড। এটি কখনোই এটি হওয়ার কথা নয় যে একই ক্লাসের দুজন ছাত্র একই মোবাইল নাম্বার ব্যবহার করে। প্রত্যেকের সাধারণত নাম্বারটি আলাদা হয়ে থাকে। সে কারণে এই দুটি টেবিলের মধ্যে আমরা যদি সম্পর্ক স্থাপন করতে যাই এই ফোন নাম্বার রেকর্ডের উপরে ভিত্তি করে, সেই সম্পর্কটি হবে একটি এক এক সম্পর্ক। এই টেবিলের প্রত্যেকজনের জন্য আমরা এখানে একটি আলাদা করে আলাদা রেকর্ডই পাবো। এটি এমন সম্ভব নয় যেখানে একজনের জন্য আমরা এখানে একাধিক ডেটা পেতে পারি, কিংবা এদিককার একটির জন্য আমরা এখানে একাধিক ডেটা পাই, কোনোটি সম্ভব নয়। অর্থাৎ এখানে এই যে সম্পর্কটি স্থাপন করা যাচ্ছে এটি একটি আসলে ওয়ান টু ওয়ান রিলেশন। এবার এসো আমরা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন সম্পর্কে জানি। ওয়ান টু মেনি নাম থেকে এখানেও মনে হয় আন্দাজ করা যাচ্ছে যে আমরা যদি এক টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করি, তখন সেটিকে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশনশিপ। দেখো এখানে আগের মতোই আমরা আগের ছবিতেই যদি আমরা ওয়ান টু মেনি রিলেশন স্থাপন করি, প্রতীকের মাধ্যমে সেটির চেহারা হবে এমন। অর্থাৎ এখানে এই যে এটি হচ্ছে ওয়ান এবং তার সাথে সম্পর্ক স্থাপিত হলো অনেকগুলো, অর্থাৎ মেনি। এটিকে যদি আমরা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে দেখতে চাই, দেখো এখানে আমরা একটি টেবিলের মধ্যে বাংলাদেশের বিভিন্ন সময় উইকেট কিপারদের একটি তালিকা রেখেছি এবং পাশে আরেকটি টেবিলে আমরা হচ্ছে বিভিন্ন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন বোলারের তালিকা রেখেছি। এখন আমরা যখন কোনো একটি দল বেছে নেওয়ার কথা বলবো, কোনো একটি দলে আমরা উইকেট কিপার রাখতে পারবো কিন্তু ঠিক একজনই। বোলারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি তেমন নয়। আমরা সাধারণত একটি দলে ন্যূনতম 4 জন বা 5 জন বোলার থেকে থাকে, তার বিপরীতে উইকেট কিপার আমরা রাখতে পারি মাত্র একজন। এখন এমন হতেই পারে যে আমরা যখন উইকেট কিপার বদলে ফেলবো, হয়তো মুশফিক যদি উইকেট কিপার থাকে, আমরা যেই বোলারদের বেশি পছন্দ করব, লিটন দাস যদি উইকেট কিপিং করে, আমরা হয়তো আরেক সেট বোলারকে পছন্দ বেশি করতে পারি, বা আরেক সেট বোলার হয়তো লিটন দাসের জন্য ভালো চয়েস হতে পারে।
কিন্তু প্রতি ক্ষেত্রেই আমরা উইকেট কিপার নিতে পারবো কিন্তু ঠিক একজন, হয় শুধুমাত্র মুশফিক, অথবা শুধুমাত্র লিটন, অথবা শুধুমাত্র সোহান, অথবা শুধুমাত্র কায়েস। পাইলটের কথা বললাম না, উনি ইতোমধ্যে খেলা থেকে বিদায় নিয়েছেন। এখন আমরা যখনই এখানে একজন উইকেট কিপারকে বেছে নিচ্ছি এই টেবিল থেকে, তার বিপরীতে আমরা বোলার বেছে নিতে পারবো কিন্তু একাধিক। একজন মাত্র বোলার নিয়ে কোনো ক্রিকেট টিভি কখনো খেলে না। অতএব এখানে আমাদের রিলেশনের চেহারাটি হবে এরকম, অর্থাৎ এই টেবিলের একটি রেকর্ডের সাথে আমরা দ্বিতীয় টেবিলের একাধিক ডেটার, এখানে দুজন দেখিয়েছে মানে এমন না যে দুজনই হতে হবে, যেহেতু মেনি অর্থাৎ অবশ্যই সেখানে একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত হতে হবে। সেটি দুটি হতে পারে, তিনটি হতে পারে, পাঁচটি হতে পারে, এন সংখ্যক হতে পারে। যেমনই হোক, যখনই আমরা একটি রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের সমন্বয় করব আরেক টেবিলে, তখন সেটিকে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশন। আচ্ছা, এবার আমরা দেখে নেই হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটি আসলে ওয়ান টু মেনি রিলেশনের ঠিক উল্টো ব্যাপার। অর্থাৎ এখানে প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি অন্য টেবিলের ঠিক একটি রেকর্ডের সম্পর্ক থাকে, তখন আমরা সেটিকে বলবো হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। এখানে যদি আমরা আগের মতো প্রতীকের মাধ্যমে দেখে নেই, এটি হচ্ছে একটি মেনি টু ওয়ান রিলেশনের চিত্র, যে এখানে এই তিনটি রেকর্ডের সাথে পার্শ্ববর্তী কলামের একটি মাত্র রেকর্ড সম্পর্কিত হয়েছে। অর্থাৎ এই একাধিকের সাথে এই ম্যানির সাথে সম্পর্ক স্থাপন করা হলো এই ওয়ানের। এখন আমরা যদি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি, আমরা আবার যথারীতি দুটি টেবিল দেখতে পাচ্ছি। প্রথম তালিকাটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানদের তালিকা, এবং তার পাশে আমরা আরেকটি টেবিলে দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের ক্যাপ্টেনের তালিকা। এখন আমরা যদি জানতে চাই যে সুনির্দিষ্ট কোনো একটি ম্যাচে অমুক 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 খেলোয়াড়ের ক্যাপ্টেন কে ছিলেন, সুনির্দিষ্ট একটি ম্যাচে খেলোয়াড় থাকতে পারেন কিন্তু অনেকজন, সর্বোচ্চ 11 জন, যদি আমরা দ্বাদশ খেলোয়াড়কে ধরি সেক্ষেত্রে 12 জন, কিন্তু তাদের বিপরীতে ক্যাপ্টেন কিন্তু একদিনে আমরা ঠিক একজনকেই পাবো। অর্থাৎ এখানে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, সম্পর্ক স্থাপন করতে যাই, দেখা যাবে আমরা অমুক দিনে খেলেছিলেন এরকম খেলোয়াড় পাবো অনেকজনকে, কিন্তু তাদের সাথে সম্পর্কিত ক্যাপ্টেন যখন খুঁজে বের করতে যাব, দেখা যাবে ক্যাপ্টেন একজনই ছিলেন। অর্থাৎ এটি হচ্ছে অনেকজনের সাথে একজনের, অর্থাৎ অনেকগুলো রেকর্ডের সাথে একটি সুনির্দিষ্ট রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হচ্ছে, এবং এই পদ্ধতিকে আমরা বলছি মেনি টু ওয়ান রিলেশন। এবার আসো আমাদের তালিকার একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এটি হচ্ছে মেনি টু মেনি রিলেশন, অর্থাৎ যখন একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য আরেকটি টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে, তাকে আমরা বলছি মেনি টু মেনি রিলেশন। আগের মতো আমরা যদি ছবির মাধ্যমে দেখে নেই, মেনি টু মেনির অবস্থা হচ্ছে এরকম, যে বাম পাশেও অনেকগুলো রেকর্ডের সাথে ডান পাশের অনেকগুলো রেকর্ড সম্পর্কিত হয়েছে। এক রেকর্ড থেকে উভয় দিকেই এক রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন এখানে সম্ভব। আচ্ছা, এটিকেও যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখতে চাই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানদের একটি তালিকা এবং বোলারদের একটি তালিকা রয়েছে। যেহেতু আমরা কোনো একটি দল গঠনের সময় আমরা অবশ্যই একাধিক ব্যাটসম্যান এবং একাধিক বোলারকে রাখতে পারি, আমরা যদি এখান থেকে একটি দল বেছে নিতে চাই বা ব্যাটসম্যান এবং বোলার বেছে নিতে চাই, দেখা যাবে এখানেও আমরা একাধিক জন পাবো, এখানেও একাধিক জন পাবো। সে কারণে আমাদের সামগ্রিক দল গঠনের চেহারাটি হতে পারে এরকম। অর্থাৎ এখানেও একাধিক রেকর্ডের সাথে এই দ্বিতীয় টেবিলেরও একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপিত হলো। এই যে পদ্ধতি, একে আমরা বলতে পারি মেনি টু মেনি রিলেশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা এই বিভিন্ন ধরনের রিলেশনাল ডেটাবেস আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটি একটু দেখে নেব। প্রথম একটি হতে পারে প্রাতিষ্ঠানিক ডেটাবেস। আমরা যখন কোনো প্রতিষ্ঠানে বিশেষ পদ্ধতিতে তথ্য সংগ্রহ, পর্যালোচনা, বিশ্লেষণ এবং উপস্থাপন করে থাকি, সেটি যার মাধ্যমে করে থাকি তাকে বলা হয় কর্পোরেট ডেটাবেস। এটি বিভিন্ন অফিসের জন্য বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন হতে পারে, তবে তার মৌলিক কাঠামোটি সাধারণত একই রকম হয়ে থাকে। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে ইআরপি নামে একটি ব্যবস্থা প্রচলিত আছে, এটির নাম হচ্ছে, এটি ইআরপি আসলে একটি শব্দ সংক্ষেপ, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এটি দ্বারা বোঝায় এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং,
অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের বিভিন্ন রিসোর্সকে যেভাবে পরস্পর সম্পৃক্ত করা হয় বিভিন্ন ডেটাবেজের মাধ্যমে, এখানে আমরা এই ছবির মাধ্যমে কিছুটা দেখতে পাচ্ছি যে এখানে একটি ইআরপি সিস্টেমের সাথে বিভিন্ন কিছু সংযুক্ত থাকতে পারে। এখানে অর্থনৈতিক ডেটাবেস থাকতে পারে, মূল তথ্যাগার থাকতে পারে, নিয়োগ সম্পৃক্ত ডাটা থাকতে পারে, উৎপাদন সংশ্লিষ্ট ডেটা থাকতে পারে, যোগাযোগ থাকতে পারে এবং সরবরাহ থাকতে পারে। এগুলোই একমাত্র নয়, এর বাইরে আরও থাকতে পারে। এখানে এই যে বিভিন্ন রকম আলাদা ডেটাবেস আমরা একটি কেন্দ্রীয় সিস্টেমের মাধ্যমে পরস্পর সংযুক্ত করলাম, এটিকে আমরা আসলে সামগ্রিকভাবে একটি রিলেশনাল ডেটাবেস বলতে পারি। এটি এখনকার কর্পোরেট যেই প্রতিষ্ঠানগুলো তাতে প্রচুর ব্যবহৃত হয়ে থাকে এবং সেটি খুবই সুবিধাজনক। এখন আসা যাক সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেস কিভাবে ব্যবহৃত হতে পারে। এখানে সরকারি প্রতিষ্ঠানে আমাদের ডেটাবেস প্রয়োজন হবে, কারণ বর্তমানে আমরা বিভিন্ন শব্দ আমরা দেখে থাকি। যেমন ইমেইল আমরা ব্যবহার করে থাকি, ই ব্যাংকিং আমরা করে থাকি, আমরা ই বিজনেস কিংবা ই কমার্সের কথা শুনেছি। সম্প্রতি আমাদের এই দেশেও ই টেন্ডার ব্যবস্থা শুরু হয়েছে। সামগ্রিকভাবে এদেরকে যখন আমরা পরিচালনার কথা বলবো, তখন এক কথায় সেটিকে বলা হয় ই গভর্নেন্স, অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে যখন আমরা কোনো একটি দেশ বা রাষ্ট্র বা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাই, সেটা হচ্ছে ই গভর্নেন্স। এখন এটি যখন বাস্তবায়ন করতে হবে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে তথ্য সরবরাহ। তথ্যটি জায়গা মতো থাকতে হবে, তথ্যটি সবার হাতে পৌঁছাতে হবে এবং তথ্যটি সুনির্দিষ্টভাবে অবশ্যই গুছিয়ে রাখতে হবে। অগোছালো তথ্য আমাদের কখনোই কাজে আসে না যদি না আমরা সেটি একটি ডেটাবেজের মাধ্যমে সুনির্দিষ্ট পদ্ধতি গুছিয়ে রাখি। সেখানে আমরা যখন ই গভর্নেন্স বাস্তবায়নের কথা বলছি, সেটি নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদের একটি ডেটাবেস প্রয়োজন হবে। সেখানে আধুনিক সরকারি প্রতিষ্ঠানগুলো সবাই বিভিন্ন ডেটাবেসের সাহায্য নিয়ে থাকে। আমরা যদি এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, বাংলাদেশের উদাহরণ, যেরকম জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবস্থাপনা, যেটি সাধারণত বাংলাদেশ নির্বাচন কমিশন করে থাকে, সেটি বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে সম্ভবত বাংলাদেশের সর্ববৃহৎ তথ্য ভাণ্ডার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং ফলাফলের ক্ষেত্রে আমরা ডেটাবেস ব্যবহার করতে দেখি। আদমশুমারি বা জরিপ ইত্যাদি সংক্রান্ত তথ্যের সংগ্রহ এবং ব্যবস্থাপনার দুটিতেই আমরা ডেটাবেসের ব্যবহার দেখি। সরকারি বিভিন্ন প্রকাশনা, যেমন সরকারি বিভিন্ন ফর্ম ইত্যাদি এবং সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন, এগুলো যখন সংরক্ষণ এবং বিতরণ করা হয়, সেটি সাধারণত আজকাল একটি ডেটাবেস ব্যবস্থাপনার মাধ্যমে অনলাইনে দিয়ে দেওয়া হয়, যাতে সবার কাছেই তথ্যটি পৌঁছে। আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই কোভিড আক্রান্ত সময় আমরা যখন ঘরে বন্দি আছি, তখন আন্তঃব্যাংক কিংবা বিভিন্ন অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা নিয়মিতই বিভিন্ন লেনদেন করছি। এটি কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না যদি না একটি আন্তঃসম্পর্কিত ডেটাবেস থাকতো। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন বাংলাদেশের ডেটাবেস। এখানে দেখো, এখানে বিভিন্ন রকমের অপশন আছে। এখানে রেজিস্টার করা যেতে পারে, লগ ইন করা যেতে পারে, বিভিন্ন তথ্য তুমি এখান থেকে জানতে পারো। এখানে কিছু তথ্য অলরেডি আছে, সেগুলো ডাউনলোড করা যায়, মতামত দেওয়া যায়। এইভাবে বিভিন্নভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সাথে সংযুক্ত ডেটাবেস ব্যবহার করে আমরা আমাদের নৈমিত্তিক অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আসো আরেকটি গুরুত্বপূর্ণ অংশে, সেটি হচ্ছে ডেটা সিকিউরিটি, অর্থাৎ ডেটার নিরাপত্তা। এখন অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে আমার ডেটা নিরাপদে রাখার যে পদ্ধতি, সেটি হচ্ছে ডেটা সিকিউরিটি। যেমন তোমরা হয়তো দেখে থাকবে, আমরা অনেক সময় গাছ লাগালে কিংবা ক্ষেতের আশেপাশে আমরা অনেক সময় বেড়া দিয়ে থাকি। এটি আমরা কেন করি? এটি আমরা করি যাতে গরু কিংবা ছাগলে গাছটি কিংবা ক্ষেতে আমরা যেটি চাষ করেছি সেটি খেয়ে না ফেলে। সেটি আসলে আমাদের ক্ষেত সিকিউরিটি বলতে পারি। একইভাবে আমাদের ডেটাও যেন এভাবে যেখানে যাওয়ার কথা নয় এমন কারো হাতে চলে না যায়, সেজন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটির নাম হচ্ছে ডেটা সিকিউরিটি। ঘরে যেমন আমরা সাধারণত চোরের হাত থেকে বাঁচতে আমরা নিয়মিত দরজা জানালা ব্যবহার করি, দরজা লাগিয়ে রাখি,
আমাদের মূল যে সদর দরজা সেখানে সাধারণত আমরা তালা দিয়ে রাখি, যার চাবি আমরা সংরক্ষণ করি। এটিও কিন্তু আসলে আমাদের বাসাবাড়ির একটি সিকিউরিটি সিস্টেম। একইভাবে তোমাদের ডেটা যেহেতু ডেটাবেজ নামক বাসায় রাখা হবে, সেখানেও আমাদের কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ব্যবহারিক অর্থে ডেটা সিকিউরিটি মানে আসলে আমরা বুঝবো যে ডেটাবেজের প্রবেশাধিকারকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ডেটাবেজে কে ঢুকতে পারবে, কখন ঢুকতে পারবে, কিভাবে ঢুকতে পারবে এবং কতটুকু সেই ডেটাকে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারবে। এই সামগ্রিক ব্যবস্থাপনার নাম হচ্ছে ডেটা সিকিউরিটি। এখানে তথ্য নিরাপত্তা মূলত কয়েকটি ব্যাপারের উপর নির্ভরশীল। একটি হচ্ছে তথ্যের গোপনীয়তা রক্ষা, এটি বিভিন্ন উপায়ে হতে পারে। আরেকটি হচ্ছে ব্যবস্থাপকের সততা, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কোনো প্রতিষ্ঠানে বা কোনো বড় ফ্ল্যাট বাড়িতে যেমন ঢুকতেই কোনো একজন নিরাপত্তা রক্ষী বা দারোয়ানকে দেখা যায়, তিনি যদি অসৎ হয়ে থাকেন সেই বাসার কিন্তু সিকিউরিটি দফারফা হয়ে যাবে। সে কারণে ডেটার ক্ষেত্রেও একই অবস্থা। ডেটার দায়িত্বে যিনি থাকবেন তিনি যদি সৎ না হন, তথ্য নিরাপত্তা নিশ্চিত করা খুবই কঠিন হয়ে যাবে। আর সবশেষ যেটি, সেটা হচ্ছে প্রাপ্যতা নিয়ন্ত্রণ, অর্থাৎ এটি আসলে ব্যবস্থাপকেরই কাজ। ব্যবস্থাপকই ব্যবস্থাপনা করবেন যে গোপনীয়তা রক্ষার যে সিস্টেম রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সেটি বিভিন্ন যান্ত্রিক হতে পারে বা সফটওয়্যার ভিত্তিক হতে পারে। সেটির মাধ্যমে তিনি কার কার কাছে ডেটা পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, সেটি নিয়ন্ত্রণ করবেন। এই তিনটি ধাপের মাধ্যমেই আসলে আমরা কোনো একটি ডেটার সিকিউরিটি বা নিরাপত্তা নিশ্চিত করে থাকি। এখন ডেটা সিকিউরিটির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডেটা এনক্রিপশন। এখানে নিরাপত্তার খাতিরে ডেটাকে যখন আমরা পরিবর্তিত একটি সাংকেতিক রূপে সংরক্ষণ করি, এই পদ্ধতিকেই আমরা বলি আসলে ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন আমরা বুঝে বা না বুঝে বিভিন্ন সময় ব্যবহার করে এসেছি। আমরা বন্ধুরা যখন কথা বলি, আমরা অনেক সময় সাংকেতিক ভাষায় কথা বলি, দেখা যায় যেটা শুধুমাত্র আমাদের বন্ধুরাই বুঝবে। তোমরাও আমার ধারণা এটি করে থাকো। দেখা যাবে যে ক্লাসে হয়তো তোমরা নিজেদের ভাষায় কথা বলছো, আমরা যখন পাশে দাঁড়িয়ে থেকেও হয়তো, যেহেতু তোমাদের সেই ভাষাটি আমরা জানি না, সেটি আমরা বুঝতে পারছি না। এই একই জিনিস তথ্যের ক্ষেত্রেও করা যেতে পারে। এই পদ্ধতিটি কয়েকটি ধাপে হয়ে থাকে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপ যেটি, সেটি হচ্ছে আমাদের মূল যে তথ্য আছে তাকে এনক্রিপ্ট করতে হয় অথবা এনক্রিপশন করতে হয়। এনক্রিপশন করার পরে আমরা যেটি পাবো সেটি নাম হচ্ছে সাইফার টেক্সট, অর্থাৎ এটি আসলে পরিবর্তিত একটি তথ্য। এরপরে যখন আমাদের সেটি আবার জানার প্রয়োজন হবে, তখন আমরা আরেকটি পদ্ধতির মধ্য দিয়ে যাব, যার নাম হচ্ছে ডিক্রিপশন, অর্থাৎ সেটি আবার আমাদের মূল তথ্য ফিরিয়ে আনবে এবং সেখান থেকে আমরা আবার প্লেইন টেক্সট বা আসল তথ্য যেটি, সেটি ফেরত পাবো। এখানে যদি আমরা আবার দেখে নিই, প্লেইন টেক্সট বলতে আমরা আসলে বোঝাচ্ছি প্রকৃত তথ্য। এনক্রিপশন একটি গোপন প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা সেই মূল তথ্যকে পরিবর্তন করে ফেলছি। পরিবর্তিত করার পরে আমরা যে রূপটি পাচ্ছি তার নাম হচ্ছে সাইফার টেক্সট বা পরিবর্তিত তথ্য, এবং সেই সাইফার টেক্সটকে আমরা আবার যেভাবে মূল তথ্যে রূপান্তর করছি তার নাম হচ্ছে পুনরুদ্ধার প্রক্রিয়া। এই চক্রের মাধ্যমে আমরা ডেটাকে সংরক্ষণ করতে পারি। এখন দেখো, এখানে আমাদের ডেটা এনক্রিপশনের যে উপাদান, প্রথমেই আমাদের লাগবে হচ্ছে প্লেইন টেক্সট, অর্থাৎ কোনো তথ্য যেটিকে আমরা এনক্রিপ্ট করব। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি এনক্রিপশন অ্যালগরিদম। এখানে প্লেইন টেক্সট বলতে আসলে আমরা বুঝতে পারছি ইনপুট ডেটাকে, অর্থাৎ যাকে রূপান্তর করা হবে। এনক্রিপশন অ্যালগরিদম বলতে আমরা আসলে রূপান্তরকারী কোনো একটি গাণিতিক প্রক্রিয়া বা সূত্রের কথা বলছি। সিক্রেট কি হচ্ছে একটি চাবি, যা আসলে একটি গোপন কোড, যেটির মাধ্যমে আমরা এই সূত্রকে ব্যবহার করতে পারবো, যেটি দ্বারা এনক্রিপ্ট করা যেতে পারে বা উল্টোটিও হতে পারে। এরপরে আরেকটি হচ্ছে সাইফার টেক্সট, অর্থাৎ যেটি হচ্ছে এই যে আমরা এনক্রিপশন যে অ্যালগরিদম ছিল এটি প্রয়োগ করার পরে আমাদের রূপান্তরিত বা বিকৃত যে ডেটা পাবো সেটির নাম হচ্ছে সাইফার টেক্সট। এটিকেও আবার আমরা ডিক্রিপশন অ্যালগরিদম, যা একটি পুনঃরূপান্তরকারী গাণিতিক প্রক্রিয়া বা সূত্র, এটি ব্যবহার করে আবার মূল ডেটায় রূপান্তর করতে পারি। এখন এই দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের গোপন কোডটির প্রয়োজন হবে। তোমার বাসায় যেমন যদি তালা লাগানো থাকে, সেটির চাবি যাদের কাছে আছে শুধুমাত্র তারাই কিন্তু সেই তালাটি খুলে ঘরে ঢুকতে পারবেন।
এখানে এই সিক্রেট কি হচ্ছে বা গোপন কোড হচ্ছে আমাদের সেই তালার চাবি। যেই চাবিটি যার কাছে থাকবে সে এই রূপান্তর করার মাধ্যমে মূল তথ্যটি বা মূল ডেটাটি জানতে পারবে। এখন আসো আমরা ডেটা এনক্রিপশনের একটি উদাহরণ দেখে নিই। সিজার কোড খুব প্রচলিত একটি ডেটা এনক্রিপশনের পদ্ধতি। এতে প্রতিটি ইংরেজি বর্ণকে তার ক্রমিক যে অবস্থান থেকে একটু ওলট পালট করে দেওয়া হয়, সেটি বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। এখন কতটুকু বা কিভাবে সেটি পরিবর্তিত হয়েছে সেটি যদি জানা না থাকে, অর্থাৎ চাবিটি যদি জানা না থাকে, সেক্ষেত্রে মূল বার্তাটি বের করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এখানে দেখো আমরা একটি পদ্ধতি দেখতে পাবো যে এখানে হচ্ছে আমরা ইংরেজি বর্ণমালার 26টি অক্ষরকে দেখতে পাচ্ছি। এখানেও আমরা ইংরেজি বর্ণমালার 26টি অক্ষরকেই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটু সিরিয়ালে ওলট পালট আছে, ক্রমটি ওলট পালট করা আছে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে আসলে প্রতিটি অক্ষর তার ঠিক 3 ঘর আগের অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। অর্থাৎ এ কে আমরা বদলে নিয়েছি, এর 1 ঘর আগে জেড, তার 1 ঘর আগে ওয়াই, তার 1 ঘর আগে এক্স। অর্থাৎ এর ঠিক তিন ঘর আগের অক্ষরটি হচ্ছে এক্স, বি এর ঠিক 3 ঘর আগের অক্ষরটি হচ্ছে জেড, সি এর 3 ঘর আগের অক্ষরটি জেড, ডি এর 3 ঘর আগের অক্ষরটি হচ্ছে এ, ই এর 3 ঘর আগের অক্ষরটি হচ্ছে বি। অর্থাৎ আমাদের এখন যেখানে এ ব্যবহার করার কথা সেখানে আমরা লিখব এক্স, যেখানে বি ব্যবহার করার কথা সেখানে আমরা লিখব ওয়াই, যেখানে ডব্লিউ ব্যবহার করার কথা সেখানে আমরা লিখব টি। এখানে দেখো আমরা এই কোড ব্যবহার করে উদাহরণে একটি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স আই ওয়াই বি ও কিউ, এরপরে একটি স্পেস, এরপরে লেখা আছে বি এফ কে পি কিউ বি এফ কে। আমি নিশ্চিত এটি দেখার পরে তোমরা খুব বিরক্ত হচ্ছ যে কি দেখাচ্ছেন, এই কথার আগামাথা কোনো কিছু নাই, অর্থ এই উল্টাপাল্টা কিছু দেখালেই হবে নাকি। এখন এখানে তোমরা খেয়াল করে দেখো, উপরে কিন্তু এটির চাবিকাঠি তোমাদের আমি দিয়ে রেখেছি। অর্থাৎ এখানে আসলে এক্স মানে আমরা বুঝতে পারবো এক্স মানে হচ্ছে আসলে এ। এখানে যখন আমরা আই বলবো, আই মানে আসলে আই বরাবর উপরে আছে এল। আমরা যখন ওয়াই বলবো, ওয়াই মানে আসলে বি। অর্থাৎ আমরা এখানে পেলাম এ এল বি। পরেরগুলোও যদি এভাবে সমাধান করা যায়, উপরেই তোমরা ছবি দেখতে পাবে। আমি তোমাদের হচ্ছে 1 মিনিট সময় দিলাম, সবাই প্রত্যেকে নিজেরা চেষ্টা করো। আমার ধারণা তোমরা যদি প্রথম অংশটুকু অর্থাৎ এক্স আই ওয়াই বিও কিউ এটুকুকে ডিক্রিপ্ট করতে পারো, তোমরা বাকিটুকু এমনি আন্দাজ করতে পারবে যে পরেরটুকু কি আছে। তোমরা যতক্ষণ এটি করতে না পারছো ততক্ষণ আমরা কিছুক্ষণ বিরতি নিচ্ছি। এবং তোমাদের বলে রাখি যে আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের এই অধ্যায়েরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে তোমাদের প্রত্যেকের কাছেই অনুরোধ থাকবে যে শুধুমাত্র এই ভিডিও লেকচারটি দেখা অবশ্যই তোমাদের জন্য যথেষ্ট নয়। আমি একেবারে যেই তথ্যগুলো তোমাদেরকে সামনে না বললেই নয় সেটুকু বলেছি, এর বাইরেও বইয়ে আরও অনেক তথ্য দেওয়া আছে, আরও অনেক পদ্ধতি দেওয়া আছে, এবং সেগুলো অবশ্যই তোমাদের নিজের বইটি খুলে পড়তে হবে। যেহেতু তোমরা এই লকডাউনের মধ্যে ক্লাসে আসতে পারছো না, আশা করি বাসায় বসে তোমরা এই সময়টুকু কাজে লাগাবে এবং কাজে লাগিয়ে তোমরা একটু নিজের বইটি, আমি অনুরোধ করছি, নিজের বইটি প্রতিদিন একটু করে খুলে পড়বে। নইলে যখন একসময় লকডাউনটি শেষ হবে, যদি এই পড়াগুলো জমিয়ে রাখো, দেখবে একদিন তোমাদের হঠাৎ করে তোমাদের পরীক্ষার সময় এসে গেছে এবং তখন রাতারাতি কখনোই, বাংলা প্রবাদে যতই বলা হোক ওস্তাদের মায়ের শেষ রাতে, তোমরা অবশ্যই এত ওস্তাদ হয়ে যাওনি যে রাতারাতি কোনো একটি বইয়ের সব কিছু জেনে ফেলবে। কিন্তু ধাপে ধাপে তোমরা যদি আস্তে আস্তে একটু একটু করে শিখতে থাকো, বছর শেষে দেখবে তোমরা পুরো বইয়ের সব কিছু শিখে ফেলেছো। এই লকডাউন তোমাদের জন্য খুব বড় একটি সুযোগ এনেছে নিজে নিজে শেখার, নিজে নিজে পড়ার, নিজের বইটি নিজে পড়ে নিজে শিখতে চেষ্টা করার। তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে এই সুবর্ণ সুযোগটি তোমরা সবাই একটু ব্যবহার করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি আশা করব যে এতক্ষণে তোমরা এই কোডটি সমাধান করে ফেলেছো। এবার আমি তাহলে উত্তরটি স্ক্রিনে দেখিয়ে দিই। এখানে আমরা পেয়েছিলাম যে এখানে এক্স অর্থ এ, আই অর্থ এল,
ওয়াই অর্থ বি, বি অর্থ ই, ও অর্থ আর, কিউ অর্থ টি, অর্থাৎ এইটুকু আসলে অ্যালবার্ট। তোমরা মনে হয় বুঝতে পারছো যে অ্যালবার্টের পরে কি আসতে পারে। ঠিক তোমরা যেটি ভেবেছিলে সেটি, অর্থাৎ এখানে আমাদের মূল তথ্য যেটি সেটি হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, অথচ সেটি যখন আমরা যে প্রতিটি অক্ষর এই 3 ঘর করে সরিয়ে দিয়েছিলাম, আমরা এখানে একটি হিজিবিজি তথ্য পাচ্ছি। এইভাবেই আমরা ডেটা এনক্রিপশন করে থাকি। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরো তোমার বিকাশের পিন নাম্বার, তোমার ব্যাংকের কোনো একটি তথ্য, তোমার ইমেইল অ্যাড্রেসের যেই পাসওয়ার্ড, এইসব ডেটা যখন আমরা কোথাও প্রয়োগ করতে যাই সেটি কিন্তু একটি এনক্রিপ্টেড ডেটা হিসেবে যায়। সেটি যদি না যেত তখন দেখা যাবে যে তুমি এক জায়গায় হয়তো তোমার ইমেইলে লগ ইন করেছো, এটি যদি এনক্রিপ্টেড ডেটা হিসেবে না যায়, মাঝখানে আরেকজন লোক হয়তো তোমার সেই তথ্যটি জেনে ফেলতে পারবে। তোমার বাসার চাবি তুমি যদি রাস্তায় হারিয়ে আসো, তার অর্থ সেই চাবি যে খুঁজে পাবে সে কিন্তু তোমার বাসায় যে কোনো সময় চাইলেই ঢুকে পড়তে পারবে। সেটি খুবই অনিরাপদ পদ্ধতি। সে কারণে আমাদের ডেটা নিরাপদে রাখার জন্য আমরা ডেটা এনক্রিপশন করে থাকি। ডেটাবেজে যেহেতু আমরা বহু ডেটা নিয়ে একই সাথে কাজ করি, এখানে ডেটা এনক্রিপশন আমাদের ডেটা নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি কথা মনে করিয়ে দিই, যেখানে আমরা উদাহরণ হিসাবে যত সহজে একটি কোড দেখালাম, বাস্তবে আমরা যখন ডিজিটাল এনক্রিপশন করি এটি কিন্তু আসলে এত সহজ নয়। এটি পুরোপুরি ডিজিটাল সিস্টেম, অর্থাৎ বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 এর মাধ্যমে হয়ে থাকে, এবং সবসময় এটি আসলে মানুষের পুরোপুরি বোধগম্য নয়। যাই হোক, আমাদের এই অধ্যায় আপাতত লেকচার এই পর্যন্তই শেষ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলে রাখা ভালো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসলে একটি ব্যবহারিক কাজ। সে কারণে আমরা আশা করব যে তোমরা ভবিষ্যতে যখন আমাদের আবার ক্লাসে দেখা হবে তখন প্রতি বছরই এর ব্যবহারিক অংশটি আমি তোমাদের ক্লাসে দেখিয়ে থাকি। এবারে যেহেতু এই লকডাউনের কারণে এই মুহূর্তে ক্লাস নেওয়া যাচ্ছে না, তোমাদের কাছে অনুরোধ থাকবে এই 4টি লেকচারে আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন তাত্ত্বিক দিক যেগুলো তোমাদের জানানোর চেষ্টা করেছি, সেগুলো তোমরা বই থেকে আরেকটু নিজের মতো পড়ে নেবে, এবং অবশ্যই এটি নিয়মিত তোমরা পড়াশোনার সাথে থাকবে। লকডাউন শেষ হলে আমরা আশা রাখি ব্যবহারিক ক্লাসে এতদিন আমরা যা যা বলেছি সেগুলো আমরা ব্যবহারিকভাবে করে দেখব। যখন করে দেখব, এখানে তাত্ত্বিক লেকচারে তোমাদের হয়তো অনেক সময় মনে হতে পারে যে ওই অংশটা আমি বুঝতে পারছি না, ওই অংশটি একটু কেমন জানি। ব্যবহারিক ক্লাসে আমার আশা থাকবে যে আমরা যখন ব্যবহারিকভাবে আসলেই তোমাদের সামনে একটি ডেটাবেস দেখাবো, কিভাবে ডেটাবেস খুলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ডেটা এন্ট্রি করতে হয়, তখন পুরো সিস্টেমটি আশা করি তোমরা বুঝে যাবে এবং নিজেরাই করতে পারবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এবং তোমার বাসার পরিবারের সদস্য যারা আছেন তাদের সবাইকেও সুস্থভাবে নিরাপদে রাখো। সকলকে ধন্যবাদ।